প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এবং আমাদের আগের যে ভিডিওটি আশা করি তোমরা সবাই দেখেছো, এবং আমরা ত্রিভুজ সংক্রান্ত যে চ্যাপ্টারটি শেষ করলাম, ওখানে আশা করছি তোমাদের সমস্যা থাকার কথা না। তো আজকে আমরা জ্যামিতির দ্বিতীয় চ্যাপ্টার চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আমরা কিছু কথা বলবো। যদিও আমরা এর আগের ভিডিওতে কিছু কথা বলেছি, কিন্তু এখানে আমরা বিভিন্ন রকম চতুর্ভুজ, তাদের কি কি সূত্র, তাদের উপপাদ্য, তাদের ক্ষেত্রফল, তাদের পরিসীমা, এইসব বিষয়ে কথা বলবো। আমরা আগের ভিডিওতে মূলত বিভিন্ন রকম ত্রিভুজ নিয়ে আমরা কথা বলেছিলাম। তো চলো আমরা দেখি আমাদের এখানে কি কি জিনিস, একদম বেসিক কি কি জিনিস আমাদের জানা লাগবে। দেখো যে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে চতুর্ভুজ মানে চারটি ভুজ, চারটি বাহু। তো চারটি বাহু যদি থাকে, তার চারটি কোণ আছে, তার তো চারটি কোণের পরিমাণ, অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে, আমরা গত ভিডিওতে বলেছিলাম n-2 ইন্টু হচ্ছে যে 180। তাহলে চতুর্ভুজের মধ্যে n ইকুয়াল টু হলো 4, তাহলে 4-2 ইকুয়াল টু 180 ইকুয়াল টু 360 ডিগ্রি। তারপর এখানের মধ্যে আমাদের চতুর্ভুজে আরো কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে চতুর্ভুজের ক্ষেত্রে তার যে বিপরীত যে কৌণিক বিন্দু, তাদেরকে যদি যোগ করি তখন পাওয়া যায় চতুর্ভুজের কর্ণ, এবং দুটি কর্ণের যোগফল হবে সব সময় চতুর্ভুজের যে অর্ধ পরিসীমা, মানে এ বি বি সি সি ডি এবং ডি এ, এই যে চতুর্ভুজের যে পরিসীমা তাকে অর্ধেক যদি করি, সে অর্ধ পরিসীমা পক্ষে বৃহত্তর হবে কর্ণদ্বয় সমষ্টি। আর চতুর্ভুজের প্রকারভেদ হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস এবং হচ্ছে যে ট্রাপিজিয়াম। এখানে তোমার আসলে যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে আয়তক্ষেত্র, সামান্তরিক কিন্তু একই জিনিস। হ্যাঁ, এটা একই জিনিস। এটা আবার বর্গ এবং রম্বস একই জিনিস। এখন তুমি বলো ভাই এটা আসলে একই জিনিস কিভাবে হয়? কিভাবে আমরা দেখি। আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র মানে হচ্ছে যার বিপরীত বাহুগুলো হচ্ছে যে এরকম সমান্তরাল, তাই না? সমান এবং সমান্তরাল। আবার সামান্তরিক তো একই কাহিনী, তাই না? বিপরীত বাহুগুলো হচ্ছে যে তাও এই বাহু সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র যে আয়তক্ষেত্রের মধ্যে বাহুগুলোর মধ্যবর্তী যে কোণটা হচ্ছে সমকোণ, আর সামান্তরিকের মধ্যে এটা সমকোণ নয়। এতটুকু শুধু পার্থক্য। বর্গক্ষেত্রের মধ্যে এখানের মধ্যে চারটি বাহু হচ্ছে যে সমান। আমরা যদি রম্বস বলি, আমরা রম্বসের মধ্যে চারটি বাহু কিন্তু সমান। পার্থক্য হচ্ছে বর্গক্ষেত্রের মধ্যে দুটি বাহুর মধ্যে কোণগুলো সমকোণ, কিন্তু রম্বসের মধ্যে কোণগুলো সমকোণ নয়। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এখানে শুধুমাত্র দুটি বাহু সমান্তরাল কিন্তু সমান না, আর অপর দুটি বাহু তারা সমান্তরাল বা সমান কোনোটাই নয়। ওটা হচ্ছে ট্রাপিজিয়াম। এখন আসো, আমরা যেরকম ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র পড়েছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু সূত্র পড়ি। তার আগে প্রথম আসো আয়তক্ষেত্র আমরা দেখি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা মানে কি? পরিসীমা মানে চারটা বাহুর যোগফল, তাই না? চারটা বাহুর যোগফল। এখন যেহেতু এখানে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, তার মানে আমরা বলতে পারি যে পরিসীমা হচ্ছে যে এই দুটো বাহু যোগ এই দুটো বাহু, এটা যদি এ হয় তার মানে 2a প্লাস 2b, তার মানে 2 ইন্টু a প্লাস b। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। তাই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মনে রাখতে হবে এখানের মধ্যে ক্ষেত্রফলের মধ্যে আমরা বেসিক একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল মানে হচ্ছে একই কথা, ভূমি ইন্টু উচ্চতা। আমরা ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে আমরা পড়ছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে যে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন দেখো চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে শুধু ভূমি ইন্টু উচ্চতা কেন? ধরো এইটা একটা চতুর্ভুজ, ওকে, চতুর্ভুজ। তো এই চতুর্ভুজকে আমরা যদি কাট করি তাহলে এখানের মধ্যে আমরা কয়টা ত্রিভুজ পাবো? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দুটো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের দুই দিয়ে কাটাকাটি গেলে শুধু থাকে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যে কোনো একটা চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে হবে সবসময় ভূমি ইন্টু উচ্চতা। তা আয়তক্ষেত্রের মধ্যে এখানে উচ্চতা মানে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রে উচ্চতা মানে হচ্ছে তার প্রস্থ, এটাই তার কি উচ্চতা, আর দৈর্ঘ্যটা তার কি ভূমি। এটা যদি ভূমি হয়, এটা যদি উচ্চতা h হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে আমাদের ভূমি ইন্টু উচ্চতা। এই যদি বি হয় তাহলে a ইন্টু বি, সিম্পল।
এখন আসো আমরা যদি এখানে কর্ণের দৈর্ঘ্য যদি হিসাব করি আয়তক্ষেত্রের ক্ষেত্রে, ধরো এই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এ যদি হয় এ আর এটা যদি হয় আমাদের বি, তাহলে এই কোণটা আসলে কি? কোণটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ অতিভুজ। তাহলে অতিভুজ ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাই শুধু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই হলো আমাদের অতিভুজের ক্ষেত্রে সূত্র। আয়তক্ষেত্রের পরে এবার আসো আমরা সামান্তরিক নিয়ে কিছু কথা বলি। তো সামান্তরিক হচ্ছে যেখানে দুটি বিপরীত বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল, এবং এই যে কোণগুলো তারা কোনো মতে সমকোণ নয়, তাহা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে এই যে কর্ণ, দুটি কর্ণ এরা কিন্তু ইকুয়াল না, দুটো কর্ণ এরা অসমান। তবে এই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল এবং এই পার্ট এবং এই পার্টটা হচ্ছে ইকুয়াল। তো সামান্তরিকের ক্ষেত্রে একই কথা, এখানে আমরা পরিসীমা মানে হচ্ছে আমরা এই দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ। আমরা এর আগে যেটা আমরা বলেছিলাম যে সামান্তরিক, শুধু সামান্তরিক না, আমরা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একই সূত্র ইউজ করব যে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই হচ্ছে ভূমি, আর আমরা যদি উপর থেকে এই লম্বটা নিই, যে উচ্চতাটা আসবে সেটা হচ্ছে সামান্তরিকের তার উচ্চতা, এবং এটাও আমরা আমাদের সূত্র ইউজ করব। তাহলে আমাদের এ হচ্ছে আমাদের ভূমি ইনটু উচ্চতা। এই দুটো ডেটা থাকলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা আমরা খুব ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারি। এখন এখানে আসো দেখি আমরা সামান্তরিকের ক্ষেত্রে আরো কোনো সূত্র ব্যবহার করা যায় কিনা। দেখো আমরা যে এই যে ভূমি ইনটু উচ্চতা এই সূত্রটা ইউজ করছি এখান থেকে। ধরো আমরা যদি ধরি, আমরা বলেছিলাম এখানের মধ্যে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি আমরা, তাই না? দুটো ভাগ পাচ্ছি। এখন তুমি যে এই কর্ণের জন্য যদি হিসাব করো, তাহলে দেখো আমরা মূলত একটা ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের হাফ ইন্টু এই ভূমি ইন্টু হচ্ছে এই হচ্ছে উচ্চতা, তাই না? এবং আমাদের এখানেও এই যে একই ভূমি এবং এই একই উচ্চতা। হ্যাঁ, যেহেতু এটা সমান, তার মানে আমরা এক্ষেত্রে এদিকে একটা পাচ্ছি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এদিকে একটা পাচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো আবার আমাদের এই ভূমি আর এই ভূমি কি সমান, আবার এই উচ্চতা কি সমান। সেই জন্য আমরা একবারে লিখে ফেলতে পারছি যে শুধু ভূমি ইন্টু উচ্চতা, মানে দুটো হাফ ছিল আমাদের এখানে, যে ভূমি ইন্টু উচ্চতা ছিল দুটো, কারণ একটা ত্রিভুজের জন্য ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, দুটো ত্রিভুজের জন্য শুধু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা যদি ধরো আরেকটা ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, ধরো আমাদের এরকম যদি হয়, ধরো আমরা যদি এবার আমরা এই দুটো ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে দেখো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? এ হচ্ছে যে ভূমি, এই যে হচ্ছে ভূমি, তাই না? আমরা তো এক্ষেত্রে ভূমি ধরলাম, ভূমি ধরলে এ হচ্ছে কি উচ্চতা, যে অপশিষ্যবিন্দু থেকে তার যে কর্ণের উপরে যে অঙ্কিত লম্ব, হ্যাঁ, তার যে দূরত্বটা। তাইলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই ভূমি ইন্টু এই হচ্ছে উচ্চতা। এটার জন্য হচ্ছে তাহলে এই ভূমি এবং আমাদের এখান থেকে টানলে এই হচ্ছে কি আমাদের হচ্ছে উচ্চতা। তার মানে হচ্ছে আমরা যদি শুধুমাত্র দুটো হাফ যদি নেই, তাহলে আমরা দুটো হাফ পাচ্ছি, একটা হাফ ইন্টু এ হচ্ছে ভূমি। এই ভূমিটা মানে কি একটা কর্ণ, তাই না? এটা হচ্ছে একটা উচ্চতা। তার মানে হচ্ছে আমরা যখন এই দুটো ত্রিভুজ যদি যোগ করি, তাহলে দুটো হাফের জন্য একই হয়ে যাবে। তার মানে তখন আমরা ক্ষেত্রফল সূত্র দাঁড়াবে কর্ণ ইন্টু অপর বিন্দু থেকে, বিপরীত বিন্দু থেকে কর্ণের উপরে দূরত্ব, মানে লম্ব দূরত্ব। তার মানে আমাদের এই কর্ণটা যদি হয় ডি এবং এটা যদি হয় এইচ, তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ডি ইন্টু এইচ। এইভাবে তুমি যদি জিনিসটা জানো যে কিভাবে সূত্রটা আসে, তাহলে তুমি জিনিসটা আসলে ভুলবা না কখনো, যে কোন সূত্র কিভাবে আসে। এখন আসো আমরা কথা বলবো বর্গক্ষেত্রের সূত্র নিয়ে। দেখো বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে একই কথা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে ভূমিও এ, উচ্চতাও এ, কারণ এক্ষেত্রে সবগুলো বাহু কি সমান, তার আলটিমেটলি থাকলো কি এ স্কয়ার। আবার যদি ধরো তুমি যদি কর্ণ বের করো, তাহলে এখানে বর্গক্ষেত্রের কর্ণ ধরো এখানের মধ্যে এসি স্কয়ার, কর্ণ ইকুয়াল টু হচ্ছে যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার। তাহলে শুধু এসি ইকুয়াল টু হচ্ছে যে √2a স্কয়ার।
তাহলে 2 রুট হচ্ছে যে আমাদের √2 আর a স্কয়ার রুট হচ্ছে a, তার মানে কর্ণ হচ্ছে √2a। আবার আমরা ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা আরো একটা সূত্র আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের ক্ষেত্রফল কিন্তু আমরা কর্ণদের গুণফলের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এর গুণফলের অর্ধেকটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ওকে, এখন তুমি বলবা যে ভাই এটা আসলে কিভাবে আসছে? ওই যে তুমি যদি চিন্তা করো, তুমি এই যে এখানে এ একটা কর্ণ, হ্যাঁ একটা কর্ণ, এবং এটাও তো একটা তোমার লম্ব, তাই না? লম্ব, বাট এটাও একটা কর্ণ, তুমি যোগ বিয়োগ করে তুমি এই ধরনের সূত্র মিলে ফেলতে পারবা। এখন আসে আমরা রম্বসের ক্ষেত্রে যাই। রম্বসের ক্ষেত্রে দেখো, আমরা যখন রম্বসের ক্ষেত্রফল হিসাব করবো, রম্বস কে কি বলছিলাম আমরা? আমরা বলেছিলাম রম্বস হচ্ছে এক ধরনের বর্গ। তাহলে রম্বস যদি এক ধরনের বর্গ যদি হয়, তাহলে রম্বসের ক্ষেত্রেও আমরা এই যে পরিসীমা রম্বসের, সেটা কিন্তু বর্গক্ষেত্রের মতো আমাদের 4a, এবং রম্বসের ক্ষেত্রেও আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা ওই যে বর্গের মতো বলতে পারবো যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কিন্তু এখানে কিন্তু কর্ণদ্বয় কিন্তু সমান না, এবং এ একটা কর্ণ, এ একটা কর্ণ, হ্যাঁ। তাহলে রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ d1 ইন্টু কর্ণ d2। এই গেল রম্বসের সূত্র। এখন আসো আমরা যদি একটু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা সূত্র হিসাব করি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? ট্রাপিজিয়াম হচ্ছে যে দুটি বাহু হচ্ছে যে সমান্তরাল, কিন্তু কোনো বাহু সমান নয়। তাহলে এখানের মধ্যে এটা যদি হয় ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো, এবং এটা যদি হয় ট্রাপিজিয়ামের উচ্চতা, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এখানের মধ্যে আবার একই জিনিস তুমি মনে রাখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এক্ষেত্রে ভূমিকে ভূমির ক্ষেত্রে ধরে দুইজন, এ এবং বি। তাহলে এখানের মধ্যে আমাদের, আচ্ছা আমি একটু সূত্রটা ক্লারিফাই করে দিই। সূত্রটা ক্লারিফাই করে দিই। এখানের মধ্যে আমরা ধরো এ হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, আর বলছিলাম চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে আমাদের ভূমি ইন্টু উচ্চতা। এখন দেখো ট্রাপিজিয়ামের এখানে দুজন তো সমান না, তাহলে এ ধরে একটা ভূমি, এ একটা ভূমি, এই দুজন ভূমি আছে এখানের মধ্যে, এ এবং বি। তাহলে এখানে আমরা দুজনের ভূমিকে যদি গড় নিই, তাহলে কত? a প্লাস বি বাই 2, দুটো ভূমি পাওয়া যাচ্ছে। তার মানে হাফ ইন্টু এ প্লাস বি। তাহলে ভূমি হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু উচ্চতা। এই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে পরে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলতে পারি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তর বাহু দুটির যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তো চলো আমরা কিছু অঙ্ক আমরা সলভ করি। তাহলে অঙ্কগুলো সলভ করলে যেটা হবে আমাদের এখানের মধ্যে আমাদের যে পরীক্ষায় আমরা কি কি আসছে না আসছে এই জিনিসগুলো আমরা খুব ইজিলি ব্যাখ্যা আমরা করতে পারবো। এই অঙ্কটা দেখো 37তম বিসিএস পরীক্ষা আসছে। তো অঙ্কটা দেখে এখানের মধ্যে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে অঙ্কগুলো কিন্তু একটু লম্বা হবে। লম্বা হলে তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অঙ্কগুলো খুব সহজ, কিন্তু সূত্রগুলো তোমার একদম মাথায় থাকা লাগবে যে কোনটা কি, হ্যাঁ। এবং তোমাকে দ্রুত ক্যালকুলেশনটা মানে করা লাগবে। তুমি এখানে কিন্তু বেশি সময় ব্যয় করা যাবে না। দেখো যে বলছে এক্ষেত্রে যে একটা আয়তক্ষেত্র দিল এখানের মধ্যে, এবং বলছে এটার আমাদের কর্ণের দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে যে 15, প্রস্থ হচ্ছে 10, এই দিল প্রস্থ। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো এটা দেখে তুমি বুঝতে পারতেছো তোমার এখানের মধ্যে আসলে এই বাহুটার কি দৈর্ঘ্যটা তোমার জানা লাগবে। তাহলে এটা পুরোটা যদি হয় সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তুমি যদি এই 15 স্কয়ার থেকে যদি 10 স্কয়ার যদি তুমি বিয়োগ করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই ভূমিটা তুমি কি পাবা। তাহলে আমাদের এটা যদি হয় এ এবং এটা যদি হয় আমাদের বি, তাহলে আমাদের বি ইকুয়াল টু হবে আমাদের √15 স্কয়ার, সরি মাইনাস 10 স্কয়ার। এটা কি হলো? কারণ হচ্ছে যে আমরা জানি যে 15 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তার মানে আমাদের বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 15 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু কি বি স্কয়ার। তাহলে শুধু বি ইকুয়াল টু হচ্ছে আমাদের √ওভার হচ্ছে এত। ওকে, তাহলে তো 15 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 225 আর 10 স্কয়ার মানে 100। তার মানে থাকে তোমার √ওভার 125। তো 125 কে লেখা যাবে 5 ইন্টু 25। 25 এর রুট হচ্ছে যে 5,
আর ভিতরে থেকে গেল √5। তাহলে পরে আমাদের আয়তক্ষেত্রের আমাদের যে ভূমিটা, এই যে দৈর্ঘ্যটা, সে হয়ে গেল 5√5। তার মানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে শিখছিলাম কি আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর আমাদের বেসিক রুল হচ্ছে আমাদের ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে আমাদের এই 5√5 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কি ক্ষেত্রফল। দেখো সিম্পলি কিন্তু রেজাল্টটা মিলে গেছে। এগুলো দেখো দেখে অনেক বড় মনে হচ্ছে, যে আয়তের ক্ষেত্রের কক্ষের ক্ষেত্রফল 192। তাহলে ক্ষেত্রফল হচ্ছে যে আমাদের 192, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে, ধরো আমরা দৈর্ঘ্য ধরছি ধরো আমরা এ, তাহলে দৈর্ঘ্য যদি 4 মিটার কমাই, প্রস্থ 4 মিটার বাড়ালে, প্রস্থ ধরছি ধরো বি বাড়ালে ক্ষেত্রফল একই রকম থাকে। তাহলে ক্ষেত্রফল এটা যদি আমরা যদি করি এই যে গুণফলটা আমরা সরি বাড়ালে, তাহলে যে আমাদের যে গুণফলটা সেই গুণফলটা থাকে 192। ওকে, এখন বলছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে দেখো কত কমপ্লিকেটেড করে দিছে। এটা মূলত রিটার্নের অঙ্ক আসছিল 34 বিসিএস এ, কিন্তু এখানে তোমার এই জিনিসটা এত বড় অঙ্ক সাধারণত প্রিলিতে আসে না সাধারণত। এরপর আমরা জাস্ট একটু করে রাখলাম আর কি। দেখো তার প্রথমে আমাদের দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল বি, তাহলে এ বি ইকুয়াল টু ছিল প্রথমে 192। এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাচ্ছি আমরা a-4 ইন্টু b+4 ইকুয়াল টু 192। তাহলে আমরা যদি এটাকে যদি আমরা গুণ টুন করে দিই, এই যে এ দিয়ে প্রথমে একবার গুণ করলাম, তাহলে ab প্লাস 4a -4 দিয়ে যদি গুণ করি তাহলে -4b মাইনাস 4 4 16 ইকুয়াল টু 192। তাহলে আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে যে 4a -4b -16 ইকুয়াল টু 0। এখন আমরা এখানের মধ্যে আমরা যে প্রতিস্থাপন করার জন্য মূলত আচ্ছা আমরা 4 দ্বারা ভাগ করে দিলে a - b - 4 = 0। তাহলে আমরা প্রথম সমীকরণে যেটা পেয়েছিলাম b = 192 ভাগের a, তাহলে আমরা ওই b এর মানটা আমরা মূলত এখানে বসাই দিলাম 192/a। তাহলে আমরা a লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর আমরা যোগ বিয়োগ করে আলটিমেটলি আমরা একটা হিসাব পেলাম a - 16 এবং a + 12। তাহলে a + 12 = 0 কখনো হবে না, কারণ সেক্ষেত্রে নালে সেক্ষেত্রে a = কি -12 হয়ে যাবে। তো -12 আনসার যেহেতু হয় না, তাহলে a = বের হয় শুধুমাত্র 16। ওই যে আমরা তখন শুধু a - 16 = 0 ধরে a = 16 বের হয়। ওকে, তাহলে a = যদি 16 বের হয়, তাহলে আমরা এর মান যদি b তে বসাই তাহলে আমরা পাচ্ছি 192/16 বা 12। তাহলে আমরা a সমান পাচ্ছি 16, b সমান হচ্ছে 12। এখন প্রশ্ন দেখো, আয়তার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে আয়তাকার পরিসীমা কত? তাহলে আয়তাকার পরিসীমা হচ্ছে 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 * 16 + 12। তাহলে এখানে হলো আমাদের 28, 28 দুগুণা 56। এই হচ্ছে বর্গক্ষেত্রের কি পরিসীমা। বলছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আয়তাকারের পরিসীমা যদি 56 হয়, তাহলে আমাদের বর্গাকারের পরিসীমা তাও কি 56। তাহলে বর্গাকারের পরিসীমা যদি 56 হয়, তাহলে বর্গাকারের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে, তাহলে যেহেতু এখানে 4টা বাহু সমান, বাহু হচ্ছে আমাদের 56/4। তাহলে ইকুয়াল টু প্রতির বাহু হচ্ছে কি 14, প্রতির বাহু হচ্ছে কি 14। ক্ষেত্রফল কত? তাহলে 14 স্কয়ার। ওকে, তাহলে এইভাবে আমরা খুব সিম্পলি এই ধরনের অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি। এখানে ধরো বলছে যে আয়তাঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, তাহলে দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ হলো 3/2x, পরিসীমা 40 মিটার হলে, তাহলে পরিসীমা যদি 40 মিটার হয়, পরিসীমা ইকুয়াল টু 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 * x প্লাস 2/3x। এখন এখান থেকে আমরা ইকুয়াল টু 40, তাহলে আমরা ইকুয়াল টু 40 হলে এখান থেকে x এর মান যদি বের করে ফেলতে পারি, তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রে কি বের করতে পারবো? আমরা তার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারবো। তার দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারলে আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তাকারের ক্ষেত্রে দৈর্ঘ্য ইনটু প্রস্থকে গুণ করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। এটা আমরা 4 নাম্বারটা সেম অঙ্ক আমাদের। ওকে, আমাদের এটাও আমাদের একদম কাছাকাছি অঙ্ক, কারণ এখানে আমাদের বলছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ যদি হয় a, দৈর্ঘ্য হচ্ছে 2a, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে 2a² = 1250। এখান থেকে আমরা a এর একটা মান পাই 25। এর মান যদি পাই তখন আমরা এর বাহুর দৈর্ঘ্যটা কি ইজিলি পেয়ে যাচ্ছি। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা 26, আয়তক্ষেত্রের প্রস্থ থেকে 3 গুণ দৈর্ঘ্যকে 1/4 নিয়ে আয়তক্ষেত্রটিকে একটি বর্গে রূপান্তরিত করা হলে বর্গটির পরিসীমা কত? তাহলে দেখো আমরা ধরলাম এই দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y। তাহলে দেখো আমাদের প্রথম শর্ত কি বলছে? পরিসীমা হলো 26, তার মানে 2 * x + y = হচ্ছে যে 26। ওকে, এরপর বলছে প্রস্থ থেকে 3 গুণ, তার মানে y কে যদি 3 গুণ করি, আমরা যদি y কে যদি 3 গুণ করি,
এবং দৈর্ঘ্যকে 1/4 যদি করি, তাহলে আমরা দৈর্ঘ্যকে যদি 1/4 যদি করি, তখন আয়তক্ষেত্রটি কি হয়ে যাবে, বর্গে রূপান্তর হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা আমাদের প্রস্থ এবং দৈর্ঘ্য কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের আমরা যদি প্রস্থকে 3 গুণ করি এবং দৈর্ঘ্যকে যদি আমরা 1/4 করি, তখন এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। বর্গক্ষেত্র হয়ে যাবে তো মুখের কথা, বাট গাণিতিক ভাবে কি, গাণিতিক ভাবে মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ কি ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের x = 12y। তাহলে এই x = 12y, x এর যে ভ্যালুটা এখানে আমরা এই সমীকরণে যদি বসাই দেই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y = 1, আর y এর মানটা আমরা এই সমীকরণে বসাইলে আমরা x = পাচ্ছি 12। তাহলে আমরা x এবং y দুজনের মানে আমরা জানি। তাহলে দেখো এখন আমাদেরকে বলছে যে নতুন বর্গক্ষেত্রের আমাদের তার পরিসীমা কত হবে। তা নতুন বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা আগে আমরা বের করি। তো নতুন বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হবে, নতুন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হবে আমাদের, দেখো তাহলে আমাদের এখানে এই যে আমাদের একটা এই যে 12 যে ভ্যালুটা আসলো, দেখো এই যে 12 ভ্যালুটা, তাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই, কারণ আমরা ওই যে পড়ছিলাম আমরা x, আমাদের x/4টা কি, এটা তো বর্গক্ষেত্রের একটা বাহু তো, তাই না, এবং 3y একটা বাহু। তাহলে আমরা x এর মানটা এখানে বের করতে পারছি। তাহলে তুমি হয়তো এখানের মধ্যে হয় বলবা যে 12/4, অথবা তুমি এখানের মধ্যে 3 × 1 যে কোনো একটা ইউজ করতে পারো। হ্যাঁ, করে তুমি এখানের মধ্যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ একই, তাই না, তাহলে কত আসলো, 3 আসলো। তাহলে 3 যদি আসে, বর্গক্ষেত্রের পরিসীমা কত, 4a, যেটা এখানে 4টা বাহু কি সমান। তাহলে ইজিলি তুমি এটা বের করে ফেলতে পারো। এবং করে দেখো এখানে বলছে পরিসীমা হলো 76, তার মানে এখানের মধ্যে আমাদের ক্ষেত্রফল 360, এই ছোট পার্শ্বের দৈর্ঘ্য কত, তার মানে আমাদের একজন যদি হয় x, একজন যদি হয় y দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমাদের পরিসীমা 2 × আমাদের x + y = হবে আমাদের 76। তাহলে এখান থেকে আমরা x + y মানটা আমরা বের করে ফেলতে পারি। আমাদের ক্ষেত্রফল 360, তাই তো ক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা xy, x এর মধ্যে আমরা এই y মানটা বসায় আমরা তখন এখানের মধ্যে যদি মিলার টার্ম করে দেই, আমরা খুব ইজিলি আমরা x এর সলিউশন পাবো। এবং x এর আমরা দুটো সলিউশন পাচ্ছি, একটা হলো 18, একটা হচ্ছে 20। ওকে, এবার আমরা আসি আমাদের নেক্সট অঙ্ক। আমাদের বলছে এখানের মধ্যে the area of a rectangle R with width 4 feet is equal to the area of a square S which has a perimeter of 24 feet. The perimeter of the rectangle R in feet is. এখন দেখো তোমাকে বলছে প্রথম ক্ষেত্রে আমাদের প্রথম যেটা বললো যে আমাদের বড় ক্ষেত্রটার পরিসীমা হচ্ছে 24 ফিট বলছে। তাহলে 24 ফিট যদি তার পরিসীমা হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় 24/4 = 6 ফিট। ওকে, তাহলে যদি একটা বাহুর দৈর্ঘ্য 6 ফিট হয়, তখন সেই ক্ষেত্রে তোমার বড় ক্ষেত্রের তোমার ক্ষেত্রফলটা হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে 36 বর্গ ফিট। এখন দেখো এখানের মধ্যে আমাদের এই যে 36 বর্গ ফিট বললো, এখন এই 36 বর্গ ফিট কার সমান, রেক্টেঙ্গেল আর এর ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো প্রথম আমরা কি বের করলাম, আমরা বের করলাম যে স্কোয়ার এস, যে স্কোয়ার মানে বর্গ, এখানের মধ্যে স্কোয়ার মানে হচ্ছে যে বর্গ, আর আমরা সবাই জানি যে রেক্টেঙ্গল মানে হচ্ছে যে আয়তন। তাহলে আমাদের যে আমরা যে ক্ষেত্রফলটা পেলাম 36 স্কোয়ার ফিট বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা এখন হচ্ছে আমাদের কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি আমরা, তাহলে a = 36। এখন দেখো তোমাকে বলছে যে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানের মধ্যে আমার 36 দেয়া আছে, কিন্তু এখানের মধ্যে এর একটা তোমার ওয়াইড, এর একটা প্রস্থ দেয়া আছে। তাহলে আয়তাক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, আমরা জানি এর দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল টু হচ্ছে এর ক্ষেত্রফল। তার মানে হচ্ছে তুমি যদি তার দৈর্ঘ্য বের করতে যদি চাও, তাহলে তুমি এই যে আয়তাকারের ক্ষেত্রফলকে তুমি যদি প্রস্থ দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি দৈর্ঘ্য পাবো। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 36 আর প্রস্থ হচ্ছে আমাদের এই 4, ইকুয়াল টু হচ্ছে আমাদের 9। তাই আয়তাকার ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো জিনিস আমাদের এখানে বের হয়ে গেল। তাহলে আমাদের দৈর্ঘ্য বের হচ্ছে আমাদের 9 ফিট, আর আমাদের প্রস্থ তো দেয়া আছে এর মধ্যে 4 ফিট। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেয়া থাকলে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা পরিসীমা বের করে ফেলতে পারবো, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দেখো আয়তাকার ক্ষেত্রে পরিসীমা প্রস্থের অনুপাত 5:1, তার মানে হচ্ছে আমাদের তার আমরা পরিসীমা যদি ধরি, তার একটা বাহু হচ্ছে a আর একটা বাহু হচ্ছে b, মানে দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b। তার মানে আমাদের এখানে পরিসীমা হচ্ছে 2 × a + b। ওকে,
আর পরিসীমা 2 ইন্টু এ প্লাস বি, আর প্রস্থ হচ্ছে আমাদের শুধু বি। তাহলে আমাদের এই দুজনের অনুপাত হচ্ছে আমাদের 5:1। তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা জাস্ট এখানে মধ্যে কোণাকুণি গুণন করে আমরা এর একটা মান বের করব, a ইকুয়াল টু 3/2 বি। ক্ষেত্রফল দিচ্ছে 216, তাহলে ক্ষেত্রফল আমরা জানি a b ইকুয়াল টু 216। তাহলে এখানে আমরা আমাদের এর যে মানটা ছিল সেটা আমরা এখানে বসালাম স্কয়ার হলো, এবং আমরা একে জাস্ট হচ্ছে যে গুণ করে ধরে আমরা এটা দৈর্ঘ্য পেলাম, সেটা হচ্ছে আমাদের 18। তাহলে এখন আমাদের এখানে যে দৈর্ঘ্যটা বের করতে বলছে সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত, তাহলে 18। সিম্পল। আচ্ছা, পার্কের দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হলো x, x এর সাপেক্ষে পার্কের পরিসীমা এবং ক্ষেত্রফলের অনুপাত। দেখো দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো আমাদের আমাদের এখানের মধ্যে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, তাহলে পরিসীমা হচ্ছে আমাদের 2 ইন্টু 2x প্লাস x, 2 ইন্টু 3x এগুলো 6x। আর ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 2x ইন্টু x, মানে 2x স্কয়ার। এখন বলছে পরিসীমা ইস টু ক্ষেত্রফল, তাহলে পরিসীমা ইন্টু এখানের মধ্যে আমাদের পরিসীমা এবং ক্ষেত্রফলের যে অনুপাত, এটা যদি আমরা ধরি তাহলে আমাদের অনুপাতটা দাঁড়ায় আমাদের এখানের মধ্যে পার্কটির পরিসীমা এবং ক্ষেত্রফলের অনুপাত। তুমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি কোনটা তোমাকে এখানের মধ্যে বলছে, তোমাকে কি এখানে আগে বলছে ক্ষেত্রফল আগে পরিসীমা, যেটা বল তুমি সেটা ধরবা তখন। তাহলে এখানের মধ্যে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে মূলত এখানে আমাদের 2x স্কয়ার, আর পরিসীমা হচ্ছে আমাদের 6x। এই লেখাটা উল্টা হয়েছে এখানের মধ্যে, এটা আমাদের আগে বলছে পরিসীমা, সেজন্য আগে লিখলাম পরিসীমা ইস টু আমাদের ক্ষেত্রফল হচ্ছে কত, 2x স্কয়ার। তাহলে এখানে আমরা যদি 2 দ্বারা যদি পূর্বকে ভাগ করে দিচ্ছি, এখানে থাকতেছে আমাদের 3x ইস টু x স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা x দ্বারা ভাগ করে দিলে আমাদের থাকতেছে আমাদের 3:x, অথবা আমরা সিম্পলি 3/x লিখতে পারি। হ্যাঁ, আমাদের অনুপাতের আমাদের যে পরের যে রাশিটা তাকে আমরা পর হিসেবে আমরা ইউজ করতে পারি। পরের প্রশ্নটা দেখো, একটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থ যদি হয় আমাদের x, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 ইন্টু 5x। কক্ষটির ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? সিম্পল অঙ্ক। যেহেতু তোমার এখানের মধ্যে বলে দিছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ, আমাদের এখানে দেখে বোঝা যাচ্ছে এটা একটা আয়তকার ক্ষেত্র, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা 216 পাচ্ছি। এখান থেকে সমীকরণ থেকে আমরা x এর মান বের করব, x এর মান বের করে আমাদের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা এই যে এতক্ষণ যে সব সূত্র হচ্ছে আয়তাকার ক্ষেত্রের, তার পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য x, প্রস্থ হচ্ছে y, তার ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই, বিভিন্ন আকারে এই সূত্রটা আসছে। তার মানে তুমি যদি একটু প্র্যাকটিস করে ভালো করে তুমি আয়তাকার ক্ষেত্র থেকে যে কোনো অঙ্ক ইনশাল্লাহ সলভ করতে পারবা। দেখো আমাদের এখানের মধ্যে আমাদের বলছে যে চতুর্ভুজের 4টা কোণের অনুপাত 1 2 2 3। তাহলে আমরা একজন x, একজন 2x, একজন 3x, একজন 2x। তো আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হলো 360, তাহলে এগুলো সব যোগ করলে 360 হবে। তো x এর মান হচ্ছে আমাদের 45। তো বৃহত্তম কোণ হচ্ছে আমাদের এখানে 3x, তা 3x মানে 45 ইনটু 3 ইকুয়াল টু 135। তারপর দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, ক্ষেত্রফল এত বর্গমিটার, পরিসীমা কত আগে করছি আমরা, দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ আমরা পারবো, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এটা পারবো। দেখছো একই অঙ্ক মানে কতবার একই রকম আসছে। দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ, হ্যাঁ, প্রস্থ x হলে কর্ণের দৈর্ঘ্য কত, খুব ইজি। এটা ওই যে কর্ণ দৈর্ঘ্য এখানের মধ্যে আমাদের এই যে আয়তাকার ক্ষেত্রে আমাদের আমরা যদি আমরা আয়তাকার ক্ষেত্রে আমরা যদি এর কর্ণ যদি আমরা যদি কর্ণ যদি চাই, তা কর্ণ হচ্ছে আমাদের কর্ণ স্কয়ার ইকুয়াল টু আমাদের a ভূমি স্কয়ার প্লাস a লম্ব স্কয়ার। শুধু কর্ণ ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার a ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা হিসাবে করে ফেলছে। পরিসীমার দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ বের করছে ইজিলি। প্রস্থ যদি b হয় তাহলে আমাদের পরিসীমা হচ্ছে 2a প্লাস b। তার মধ্যে 2a প্লাস b ইকুয়াল টু আমাদের হচ্ছে কি 44। এখানের মধ্যে আমাদের b এর মান হচ্ছে আমাদের তাহলে 22 মাইনাস a এর মান দেয়া আছে 10, b ইকুয়াল টু 12। এই অঙ্কটা আমরা ইনশাআল্লাহ পারবো। তো এইভাবে তুমি আয়তাকার ক্ষেত্র থেকে দেখো অনেকগুলো অঙ্ক, এখানে একই কথা, দৈর্ঘ্য 4 মিটার কমালে, প্রস্থ আমরা বাড়ালে, অঙ্কটা আমরা আগে সিস্টেম করছি, অঙ্কটা করতে পারবা। পরিসীমা এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ কত ইনশাআল্লাহ এটা করতে পারবা। তারপর ধরো পুকুরের দৈর্ঘ্য 70, প্রস্থ 60, প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তার পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে দেখো এখানের মধ্যে আমাদের বলছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে এই যদি হয় আমাদের পুকুর, যদি হয় এরকম পুকুর, তাহলে এই পুকুরের মধ্যে তাহলে আমাদের বাইরেটা হলো পুকুরের পাড়, তাহলে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য 70। এই থেকে পর্যন্ত হচ্ছে কি আমাদের এখানের মধ্যে
এই যে দূরত্বটা, এই থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের 70। আর পারের বিস্তার হচ্ছে এদিকেও 4, এদিকেও কত 4। তাহলে তোমাকে যদি পার বাদে যদি তোমাকে বের করতে বলে দৈর্ঘ্য কত, তাহলে তোমাকে এই দিকেরও এতটুকু বাদ দিতে হবে, এদিকেও এতটুকু কি বাদ দিতে হবে। তাহলে তোমার সেক্ষেত্রে 70 ইন্টু 2 ইন্টু 4, এইভাবে তোমার 62 মিটার হয়, তাহলে পার বাদে। তার প্রস্থ একই রকম, পার বাদে হচ্ছে 52। তা পার বাদে ক্ষেত্রফল বের করলাম, তাহলে পার্শ্ব ক্ষেত্রফল থেকে আমরা পার বাদে ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা সেক্ষেত্রে পুকুর পাড়ের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সামুদ্রিকের দুটি সন্নিহিত কোণের একটি যদি 115 যদি হয়, তাহলে অপরটি কত? আমরা জানি সামুদ্রিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180। 180 যদি হয়, তাহলে অপর কোণটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল 120 কিন্তু। ওকে, ক্ষেত্রফল মানে কি ছিল? আমাদের অনেকগুলো সূত্র ছিল। একটা ছিল আমাদের এই ভূমি, এই উচ্চতা ছিল, আবার ছিল আমাদের হাফ ইন্টু এই যে কোনো একটা কর্ণ, এবং এই একটা উচ্চতা বিভিন্ন আকারে ছিল। তাহলে এখানে বলছে কর্ণটি বিপরীত কোণের বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে তুমি বুঝতে পারতেছো তোমাকে এটা বের করতে বলছে। ওকে, তাহলে তোমাকে ডিএস ইকুয়াল টু ক্ষেত্রফল দেয়া আছে, এই সমানটা বের করতে বলছে। তাহলে আমরা এর মাধ্যমে আমরা আয়তাকার এবং সামান্তরিক অঙ্কগুলো করলাম। এখন আমরা করব বর্গক্ষেত্রের অঙ্ক। বর্গক্ষেত্রের অঙ্ক কিছুই না, তোমাকে মনে রাখতে হবে জাস্ট এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, এ পরিসীমা হচ্ছে যে 4a, এবং আমরা রম্বসের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল। ওকে, তাহলে বর্গক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে আমরা বলছিলাম যে বর্গক্ষেত্রে বাহু যদি হয় a, কর্ণ হচ্ছে আমাদের a√2, তাই না? a√2 অথবা √2a। তুমি বল ভাই কেমন এটা, কেমন এটা? এই যে এটা এমনে, কারণ এই ক্ষেত্রে তুমি জানো যে বর্গক্ষেত্রে এইটা বাহু হলে এটা বাহু, তাই না? তাহলে কর্ণ স্কয়ার ইকুয়াল টু আমাদের a ভূমি স্কয়ার প্লাস এ হচ্ছে আমাদের কি লম্ব স্কয়ার। তাহলে শুধু কর্ণ ইকুয়াল টু আমাদের √a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু √2a স্কয়ার। 2 এর উপর রুট দিলে হয় √2, আর a স্কয়ারের উপর রুট গেলে রুট খাই ফেলে, তাহলে থাকে আমাদের √2a। তাহলে আমরা √2a ইকুয়াল টু 4√2, কিন্তু আমরা 4 পেয়ে যাচ্ছি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেয়া আছে রম্বসের, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমরা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। পরিসীমা কত? তাহলে আমরা যদি রম্বসের ক্ষেত্রফল বের করে ফেলতে পারলাম। তারপরে রম্বসের যদি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা 36 হচ্ছে ওই বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এখানে চারটা বাহুর দৈর্ঘ্য 36, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 36 যদি হয়, বা তোমার এখানের মধ্যে আমাদের এখানে বলছে যেটা এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমি একটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল। তো রম্বসের ক্ষেত্রফল যদি 36 আসলো, তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আসলো? 36। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 36 হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো √36 ইকুয়াল টু 6। আর একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় 6, তাহলে পরিসীমা হবে আমরা জানি 4 ইন্টু 6, 4 ইন্টু চারটা বাহুর দৈর্ঘ্য। একইভাবে এখানে রম্বসের কর্ণদ্বয় বলছে, রম্বসের ক্ষেত্রফল বের করতে বলছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ইজি। বর্গের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে উভয় ক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো যে বলছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এখানের মধ্যে, তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য বলছে 8 ফিট। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 8 ফিট হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2 ফিট। তাহলে 8√2 ফিট যদি কর্ণের দৈর্ঘ্য হয়, বলছে ওই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ট্রিকি কোশ্চেন। ওই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে ওই কর্ণকে তুমি স্কয়ার করে দিবা, তো করে দিলে যেটা হবে সেটা অ্যান্সার। তারপরে দেখো এখানের মধ্যে আমাদের একটি রম্বসের ক্ষেত্রফল 96, যদি রম্বসে একটি কর্ণের দৈর্ঘ্য 16 হয়, তাহলে অপর কর্ণটির দৈর্ঘ্য কত? এখন দেখো আমরা যদি অপর কর্ণের দৈর্ঘ্য যদি x ধরি, আমরা যে রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে ইকুয়াল টু আমরা এখানের মধ্যে 96 পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ইজিলি x এর মানটা বের করে ফেলতে পারি। বর্গক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে কর্ণ দৈর্ঘ্য মানে কর্ণ মানি কত? a√2 অথবা √2a, তাহলে √2 ইকুয়াল টু 10। এখান থেকে এর মান বের করে আমরা ক্ষেত্রফলটা ইজিলি বের করে ফেলতে পারি, a স্কয়ার ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। বর্গক্ষেত্রে এক বাহুকে 10% বর্ধিত করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো এক বাহুকে বৃদ্ধি যদি করি আমি 10%, মানে আগে যদি বাহু যদি হয় a, এখন হচ্ছে 10%, হ্যাঁ, তার মানে 1.1a। ওকে, 10% মানে 1 প্লাস 10% আর কি। তো 1 এর 10% তো পয়েন্ট a, সরি 0.1, তো 1 প্লাস 0.1 ইকুয়াল টু কি 1.1, এটাই। সো এটা যদি হয়ে থাকে আমাদের, তাহলে এখানের মধ্যে তোমার একটা বাহু যদি 1.1a হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 1.1a স্কয়ার, তার মানে হচ্ছে 1.2
1a স্কোয়ার। তাহলে আমরা চেঞ্জ হলো কতটুকু, 0.21, কতটুকুর মধ্যে, একের মধ্যে। ওকে, তাহলে এখানের মধ্যে আর 100-এর মধ্যে কত, তাহলে 21% হবে তোমার আনসার। এবার তুমি ইজিলি বের করে ফেলতে পারো। এবার আসো আমরা পরের যে কোশ্চেনটা আমাদের, একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে তুমি এখানের মধ্যে আমরা রম্বসের ক্ষেত্রে আমরা জানি, আমরা যদি রম্বসের ক্ষেত্রফল যদি চাই, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে, আমরা ধরো এটা যদি হয় এরকম এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, এটা যদি হয় ডি, তাহলে আমাদের এসি হচ্ছে একটা আমাদের কর্ণ, আর বিডি হচ্ছে আমাদের আর একটা কর্ণ। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ক্ষেত্রফল হচ্ছে রম্বসের ক্ষেত্রে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এসি ইন্টু বিডি। এটা এখন তোমাকে বলছে যে এখানে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, মানে এটাও 5, এটাও 5, এটাও 5, এটা হচ্ছে 5। তাহলে দেখো তুমি যদি এখন এটার মান যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি এখানে কি করবা, হ্যাঁ দেখো আমাদের যে রম্বসের ক্ষেত্রে আমাদের তাদের যে কর্ণদ্বয় তারা পরস্পরকে সমকোণে ছেদ করে, একটা উপপাদ্য আছে। তাইলে এখানে আমাদের বলছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি হয় 5, তাহলে আমরা একটা জিনিস আমরা চিন্তা করি, তাহলে আমাদের এখানের মধ্যে যে আমরা যে এও এই মানটা, যে এও মানটা আমাদের কত হবে, আর আমরা যদি দেখি তাহলে আমাদের হচ্ছে যে এই যে আমাদের ওডি মানটা আমাদের কত হবে। আমরা একটু যদি চিন্তা করি তাহলে আমরা কিন্তু মানটা বের করতে পারি। কেউ দেখো এইটা আমি বাইরে ধরো আঁকি, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওডি, এটা হচ্ছে আমাদের এ, এবং এ হচ্ছে আমাদের এ। তাহলে এটা যদি হয় 5, এখন দেখো এই 5টা আসলে কোত্থেকে আসছে, এই 5টা অতিভুজ স্কোয়ার, তাই না? তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা কোন কম্বিনেশন তুমি যদি হিসাব না করে বের করতে পারো, শুধুমাত্র এটা যদি হয় 4, এটা যদি হয় 3, শুধু সেই ক্ষেত্রে আমাদের অতিভুজ 5 হওয়া কি পসিবল। কি হবে, কারণ হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, শুধু এটাকে যদি তুমি রুট করো তাহলে তুমি সেক্ষেত্রে কি পাবা, 5 পাবা। মানে 5 কে স্কোয়ার করলে তুমি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তুমি পাবা। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের কাছে কত 3। তাহলে এটা যদি 4 হয় তাহলে আমাদের এটা 4, আর এটা যদি 3 হয় তাহলে এটাও কি আমাদের 3। তাহলে আমরা একটা কর্ণ পাবো আমরা 8, আর একটা কর্ণ পাবো আমরা 6। তাহলে আমরা কিন্তু ইজিলি রম্বসের ক্ষেত্রফলটা আমরা কি বের করে ফেলতে পারি। এই অঙ্কটা সেম, যে প্রতি বাহুর দৈর্ঘ্য বলছে 13, তাহলে 13 13 13 13, একটা কর্ণ দৈর্ঘ্য বলছে যে 24, তাহলে একটা কর্ণ দৈর্ঘ্য যদি 24 হয় তাহলে যে কোনো একটা পার্ট কত 12, তাহলে এটা 12, এটা কি 12। তাহলে দেখো তাহলে এটা যদি হয় 13, এটা যদি হয় 12, তাহলে এটা তো বের করা যাবে ইজিলি, পারা যাবে না? কি হবে, কারণ এটা তো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই যে সমকোণী ত্রিভুজটা একটা অতিভুজ। তার মানে এই 13 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আসলে আমাদের 12 স্কোয়ার প্লাস এই যে বাহুটা রয়ে গেল সেই বাহুর স্কোয়ার। তার মানে এটা নিঃসন্দেহে বলা যেটা কত 5। 13 স্কোয়ার ইকুয়াল 169, 12 স্কোয়ার ইকুয়াল 144, 144 প্লাস এই বাহুটা, তো বাহু ইকুয়াল টু 169 মানে 144, তার মানে কত 25। তাহলে বাহুটা হচ্ছে কত 5। তাহলে আমরা যদি এই বাহুটা যদি হয় আমাদের 5, এটা যদি 5 তাহলে এটা 5, তাহলে দুজন মিলে 10, তাহলে এই 24 ইন্টু 10। আমি আবার একটু ইজি করে দিই জিনিসটাকে, হ্যাঁ হিসাবটা ধরো আমাদের সরি আমাদের এখানে হয়নি রম্বস হয়নি, এটা আমাদের আরেকটা কি, ওকে। তাহলে ধরো এখানের মধ্যে আমাদের রম্বসের ক্ষেত্রে আমাদের মূলত বলে দিল যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল, হ্যাঁ, এবং বাহুর দৈর্ঘ্য বললো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 13 করে দিয়ে দিল। তাহলে এটা 13, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 13, আবার বলছে কর্ণ দৈর্ঘ্য 24, 24 হলো, তাহলে এটা 12, এটা হচ্ছে কত 12। এখন দেখো আমাদের এই কর্ণটার জন্য এটা লাগবে, তাই না, অর্ধেকটা লাগবে। তো এই বাহুটা সমান কত, এই বাহুটা সমান হচ্ছে আমরা এটা ধরো x, তার মানে আমরা এই 13 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কেন, কারণ এই কোণটা সমকোণ। তাহলে শুধু এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এই 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার
তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু সরি তাহলে শুধু এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে রুট ওভার 13 স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল টু 144, রুট ওভার 25 ইকুয়াল টু 5। তাহলে এই জিনিসটা যদি হয় 5, তাহলে এই জিনিসটা কত 5। তাহলে একটা কর্ণ হচ্ছে 24 আর একটা কর্ণ হচ্ছে 10। তাহলে হাফ ইন্টু কর্ণ দিয়ে গুণফল দিলে আমরা কি পাচ্ছি, রম্বসের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। এবার এগুলো খুব সিম্পল, বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য এক্স হলে কর্ণের দৈর্ঘ্য কত, আমরা √2x। ওকে, তারপরে সরলরেখার দৈর্ঘ্য যদি a হয় বর্গক্ষেত্রফল a স্কয়ার, আবার 1/4 উপরে যদি হয় তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল তাহলে a/4 স্কয়ার। তাহলে আমরা দুটার অনুপাত বের করব। বর্গ পরিসীমা 400 হলে ক্ষেত্রফল কত বর্গ, তাহলে পরিসীমা 400 হলে আমাদের এক বাহু কত, তাহলে 4 সমান 400, তো এক বাহু সমান 100, তাহলে 100 সমান হচ্ছে আমরা যদি স্কয়ার করি তাহলে যত আসে আমাদের তত মিটার। মিটারকে আমরা 1000 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে তুমি কিন্তু আগেই করতে হবে ভাগটা, মানে প্রথমে যখন করতেছো এই 100 মিটারকে তুমি প্রথমে কিলোমিটারে নিয়ে গেলা, যেহেতু তোমাকে বর্গ কিলোমিটার বলছে, তাহলে তুমি এখানের মধ্যে এই 1000 দিয়ে ভাগ করে দিলে মিটারকে, তখন কি বের হলো, কিলোমিটার বের হলো। তাহলে কিলোমিটার ইকুয়াল টু, তাহলে 100কে 1000 দিয়ে ভাগ করলে 0.1 কিলোমিটার, এখন কি স্কয়ার করলে তখন তোমার 0.01 কিলোমিটার আসে। তুমি এটা না করে তুমি যদি প্রথমে ধরে করে ফেললা যে আমার ক্ষেত্রফল হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য 100 মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমার তাহলে 100 × 100 ইকুয়াল টু হচ্ছে আমাদের 10,000 মিটার। 10,000 মিটারকে তুমি যদি কিলোমিটারে নিতে চাও তাহলে 10,000 মিটার স্কোয়ার, সরি এটা মিটার থেকে মিটার স্কোয়ার, কারণ এটা একটা মিটার, এটা একটা কি মিটার। তাহলে মিটার স্কোয়ার থেকে তুমি যদি কিলোমিটার স্কোয়ারে নিতে চাও তাহলে মিটার জন্য প্রথমে একটা 1000, এরপরে আর একটা 1000, কারণ কিলোমিটার স্কোয়ার বলছে, তাহলে দুটা কিলো 1000 দিয়ে ভাগ করতে হবে তুমি মূলত, তাহলে তোমার একই রকম রেজাল্ট আসবে। ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। আচ্ছা 1 হেক্টর সমান কি 10,000 বর্গ মিটার, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের বাহু যদি a হয় তাহলে আমার ক্ষেত্রফল a স্কয়ার ইকুয়াল টু 10,000, এখান থেকে আমরা এর মান পাচ্ছি 100, পরিসীমা আমাদের 4 এ। ওকে, তাহলে তুমি এখানের মধ্যে আমরা খুব ইজিলি আমরা কিছু ছোটখাটো হিসাব নিকাশ করে এই অঙ্কগুলো করে ফেলতে পারি। এই ধরনের অঙ্ক তুমি এত হিসাব করার দরকার নেই। দেখো প্রতি বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, এত কিছু করার দরকার নাই। ধরো তোমার যদি ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তাই না, তাহলে আমাদের একজন যদি আমি দুইটা নির্ণয় করাচ্ছি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত x স্কয়ার। 10% যদি বাড়ে তার মানে x প্লাস 10%, তার মানে 0.1x বাড়লো, তার মানে 1.1x হলো। তাহলে একে যদি স্কোয়ার করো তাহলে কত আসলো, 1.21x স্কোয়ার। এই হলো ক্ষেত্রফল। তাহলে 1.21x স্কোয়ার থেকে x স্কোয়ার বিয়োগ দিলে তার মানে তোমার থাকে 0.21, এত x স্কোয়ার থাকে। এত x স্কোয়ার বাড়ছে কতর মধ্যে, এই এতর মধ্যে বাড়ছে, এই x স্কোয়ারের মধ্যে বাড়ছে। তাহলে একের মধ্যে বাড়ছে কতটুকু, 100 এর মধ্যে বাড়ছে কতটুকু, x স্কোয়ার কাটাকাটি গেলে 0.21 কে 100 দ্বারা গুণ করলে কত, 21। তাহলে আমাদের ক্ষেত্রফল বাড়লো কত, 21%। খুব ইজি। হ্যাঁ, আবার তুমি যদি সংখ্যা দিয়ে করতে পারো, যে প্রথমে ছিল 100, বাহু ছিল প্রথম কত 100, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত আমাদের 10,000, এরপর 20% বাড়ছে, সরি 10% বাড়ছে, তাহলে 10% বাড়লে কত, 110 হয়েছে। 110 হলে 110 ইন্টু 110, তার মানে 11 হচ্ছে 121 এবং 2 শূন্য, তাই না, এত। তাহলে এত থেকে এত বিয়োগ দিলে চেঞ্জ হচ্ছে কত, চেঞ্জ হচ্ছে তাহলে তোমার 21,000। ওকে, তাহলে তোমার এখানের মধ্যে আমাদের সরি 21,000 না, সরি 2100, কারণ 12,100 থেকে 10,000 বিয়োগ করলে 2100। তাহলে এই যে 2100 চেঞ্জ হচ্ছে কত, 10,000 এ 10,000 চেঞ্জ হচ্ছে 2100, একই চেঞ্জ হচ্ছে কত, 100 চেঞ্জ হচ্ছে কত, 21% তোমার চলে আসবে। ওকে, বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের বলছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থের 3 গুণ, ক্ষেত্র বলতে 768, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য যদি হয় আমাদের প্রস্থ যদি হয় x, দৈর্ঘ্য হলো 3x, তাহলে ক্ষেত্রফল আমরা x × 3x, তার মানে 3x স্কয়ার, তাহলে ক্ষেত্রফল 768, তাহলে 3x স্কয়ার = 768, এখান থেকে x স্কয়ার মান বের করলাম, x বের করলাম 16। তাহলে আয়তাকার ক্ষেত্রে আমার দৈর্ঘ্য বের হলো 48, প্রস্থ বের হলো 16। তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কত, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কত আসলে 128। এই 128 আবার বর্গের পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা হলো 128, তাকে আবার 4 দ্বারা ভাগ করলে কি বের হবে, বাহুর দৈর্ঘ্য বের হবে। তুমি বর্গের ক্ষেত্রফল বের করলে বের করতে পারতো, তখন তুমি বাহুর দৈর্ঘ্যটাকে স্কয়ার করে দিলেই তোমার ক্ষেত্রফলটা বের হয়ে যেত। এই অঙ্কটা আমরা এই সিস্টেম আমরা করলাম যে একটা বাহুর দৈর্ঘ্য বলছে রম্বসের বাহুর দৈর্ঘ্য 45, তো সবগুলো 45, ক্ষুদ্রতম কর্ণটি বলছে এখানের মধ্যে 54, তাহলে এটা 27, এটা 27। ওকে, এটা আমরা এটা আগে সিস্টেম করছিলাম, অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছিলাম এটা।
তাহলে এইভাবে তুমি আমরা যে সূত্রগুলোর কথা বললাম সেই সূত্রগুলো ইউজ করে তুমি খুব ইজিলি অঙ্কগুলো সলভ করে ফেলতে পারো। এরপরে যদি প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে তোমরা জানাবা। এখন আসলে আমরা একটু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা একটু দেখি। হুম, বলছে এখানে বা আমাদের পঞ্চভুজের এক বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে পঞ্চভুজটির ক্ষেত্রফল। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে পঞ্চভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল টু 4, বাহু সংখ্যা হলো n ইকুয়াল টু 5। এখন আমরা বহুভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, এটা যদিও এটা একটা তোমার ত্রিকোণমিতিক সূত্র, আমি মনে করি বিসিএস পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না, কারণ এই সূত্রটা কখনোই আসে নাই। এটা বাংলাদেশ ব্যাংক বা এই ধরনের পরীক্ষা আসতে পারে, কিন্তু বিসিএস পরীক্ষার জন্য এটা কখনোই খুব একটা ইম্পর্টেন্ট না। সূত্রটা হচ্ছে আমাদের n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, বাহু সংখ্যা। তুমি মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে কিছু করার নেই, এই জাতীয় অঙ্ক সাধারণত আসার সম্ভাবনা তেমন একটা ধরো নাই। একটি কৃষকের আয়তাকার দুটি মাঠ আছে, বড় মাঠের দৈর্ঘ্য 2 গুণ ও প্রস্থে 4 গুণ ছোট মাঠটির তুলনায়। যদি ছোট মাঠের ক্ষেত্রফল কে, তাহলে বড় মাঠের ক্ষেত্রফল ছোট মাঠের ক্ষেত্রফলের কতটুকু বেশি? খুব সিম্পল, ছোট মাঠের দৈর্ঘ্য x, প্রস্থ যদি y হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে xy। আমাদের বলে দিছে xy ইকুয়াল টু k। তাহলে বড় মাঠটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ, প্রস্থ হলে 4 গুণ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 8xy, তাহলে 8k। তো 8k আমাদের যদি বলছে কতটুকু বেশি, 7k বেশি, মানে 7 গুণ বেশি। ওকে, ইজি অঙ্কটা করে ফেলা যায়। তো এখানে আমাদের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দিছে এবং তাদের লম্ব দূরত্ব দিছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল খুব সহজ, কারণ আমাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইনটু তাদের মধ্যে দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। পরের সূত্রটা একই রকম করা হয়েছে। এতক্ষণ ধরে আমাদের লেকচার দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য।